إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা, পাশাপাশি যিনি ১৫০০-এর ঊর্ধ্বে কিতাব লিখে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন, আমরা যার অনুসারী, মুজাহিদ মিল্লাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির নামে যে কনফারেন্স, এই কনফারেন্সের প্রধান অতিথি হিসাবে তশরিফ এনে আমাদেরকে ধন্য করেছেন জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। তশরিফ এনে ধন্য করেছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ৯। তশরিফ আনার কথা ছিল আমাদের ফটিকছড়ি থেকে নির্বাচিত আমার অত্যন্ত প্রিয় জনাব মোহাম্মদ সরওয়ার আলমগীর এমপি। তশরিফ আনার কথা ছিল উপস্থিত অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, বিরাদারানি দ্বীন মিল্লাত, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। এর পাশাপাশি অসংখ্য মিডিয়া ব্যক্তিত্ব এসেছেন, সাংবাদিক ভাইয়েরাও এসেছেন। এক কথায় সর্বস্তরের জনতা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা জাতির ক্রান্তি লগ্নে আমাদের আহ্বানে আপনারা যে সাড়া দিয়ে আজকের এলজিডি ভবনকে আপনারা লোকে রোকারণ্য করেছেন, কষ্ট করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার আঞ্জুমান রাজবিয়া নুরিয়ার পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পক্ষ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমিন আসছিল। যাই হোক, আরো অনেক অতিথিবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি খুবই দুঃখিত। আসলে বক্তব্য আমি রাখবো না। আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া এটা একটা তরিকতের সংগঠন। আমি তসবিহ নিয়ে খানেকায় বসে থাকতে পারতাম, মানবতায় আমাকে বাধ্য করেছে। আমি যখন জুমায় যাই, বৃদ্ধ বৃদ্ধ মানুষ কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে, কি চাচা, হুজুর আমার দুটো মেয়ে উপযুক্ত। যারাই আসে এরা টাকা চায়, অর্থ চায়, খাবার চায়, কোত্থেকে দেব? আরেকদিকে দেখি মায়ের বয়স্ক মহিলারা, মা খালারা কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে করুণ কাহিনী। আমি সারা রাত ২-৩টা প্রোগ্রাম করার পরেও, সকালে ফজরের নামাজের পরে ঘুমাতে পারিনি। এসব কথাগুলো, চিত্রগুলো আমার চোখের উপর ভাসে। একবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, পারি আর নাই পারি, এই যৌতুকের বিরুদ্ধে আমি নেমে যাব। বক্তব্য শুরু করলাম লালদিঘির মাঠ, জমিয়তুল ফালাহ, এরপরে প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, কুমিল্লা প্রেস ক্লাব, সিলেট, বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় গিয়ে যৌতুকের বিরুদ্ধে, পাশাপাশি মাদকের বিরুদ্ধে জাতিকে সচেতন করার জন্যে আমি আন্দোলন শুরু করে দিয়েছি। বিগত সরকারের আমলে কয়েকজন মন্ত্রীকে আমি প্রধান অতিথি করে এনেছি। লালদিঘির পারে, জমিয়তুল ফালাহ, প্রেস ক্লাবে
অনেক মন্ত্রীকে নিয়ে এসেছি। কাজটা কিন্তু আমার ছিল না, কাজটা কিন্তু এদেশের মন্ত্রী মিনিস্টার যারা দায়িত্বশীল, কাজটা কিন্তু এদের। আমার মানবতা আমার বাধ্য করছেন। কত কষ্ট করে মন্ত্রী মিনিস্টারদেরকে আনছি কি জন্যে? আমি সাংসদ না। এই জাতির কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। সংসদে দাঁড়িয়ে বলতে গেলে সাংসদ হতে হবে। আমি তো সাংসদ না। এই জন্য যারা সাংসদ, মানুষ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, ওদেরকে এনে, মন্ত্রী মিনিস্টারদেরকে এনে আমি খুব বিনয়ের সাথে বলছি, আমাদের মনের দাবিগুলো, জনগণের দাবিগুলো আপনারা সংসদে দাঁড়িয়ে একটু বলবেন। যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই। বড় সুখবর রয়েছে, অল্প দিন হলো বাংলাদেশের সংসদে বর্তমান সরকার যারা যৌতুকের বিরুদ্ধে, যারা যৌতুক নেবে, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয়েছে। এই জন্য আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যৌতুকের বিরুদ্ধে অনেক কঠোর আইন করেছেন। আমি বলবো, যতই মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, যৌতুক থেকে সমাজকে মুক্ত করা যাবে না। কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি গবেষণা করে, আমি দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রিতে গিয়ে ঘুরে ঘুরে আমি তল্লাশি নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে একটা ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে নিজের স্ত্রীর মোহরানা পেমেন্ট করে যেন নির্দ্বিধায় বিয়ে করতে পারে। সরকার এক একজনের জন্যে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছি, আমাদের দেশেও এই ধরনের যদি একটা উদ্যোগ নেওয়া হয়, একটা বিবাহ তহবিল গঠন করা হয় রাষ্ট্রীয়ভাবে। আমি আজকেও মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এমপি মহোদয় সহ সরকারের নেতৃবৃন্দ যারা আসছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে বিগত 17 বছরের দুঃখ যেন আমি আপনাদের মাধ্যমে আমরা যেন ভুলে যেতে চাই, জনগণ যেন এসব বলতে চায়। একটা আইন করা হোক। আমাদের রাসবিয়া নুরিয়া কমিটির পক্ষ থেকে ফেডের মধ্যে করে 15টা প্রস্তাবনা পেশ করা হয়েছে। তন্মধ্যে একটা হলো, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে, স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন, এ পর্যন্ত গুনাহগারের মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঠায় এ পর্যন্ত 10,000-এর ঊর্ধ্বে মানুষ যৌতুকবিহীন বিয়ে করেছে। আরো হাজার হাজার মানুষ যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আর মাদক এটা এমন ভাবে সমাজের ঘরে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, এর পাশাপাশি আমি অনেক মনে দুঃখ করে বলছি, এখন থেকে 3 বছর আগে আমি দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এই হাটাজারির এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে নতুনভাবে। এই কোরবানের সময় মেয়ের বাবা কষ্ট করে একটা বিয়ের বাড়িতে ছাগল পাঠিয়েছে। এই জালেম পাষাণ্ড স্বামী, তোমার বাবা আমাকে অসম্মান করেছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? মারতে 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 মেয়েটাকে সাম মেরে ফেলছে। আমরা আমাদের সমাজ, আমি তো আইয়ামের জাহেলিয়া ছেড়ে যাচ্ছে। আমি বেশি কথা বলছি না। আর এই যে মাদক, আমি খুব বিনয়ের সাথে বলছি,
আগামী যদি দেশকে এগিয়ে নিতে চাই, সমাজকে মাদক থেকে মুক্ত করতে হবে। এই যে ঐশী নামক একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল, পত্রিকায় দেখলাম মেয়েটা মাদক সেবন করে। গত সপ্তাহের মধ্যে আনোয়ারাই হলো, 40 year মধ্যে তো নিজের ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেলছে। এই মুহূর্তের মধ্যে আমি আজকের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় সহ সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আপনারা আছেন, আপনাদের সুযোগ আছে। আপনারা যদি এই মুহূর্তের মধ্যে এই দেশকে যৌতুক থেকে, মাদক থেকে, পাশাপাশি এখন শুরু হয়ে গেল দর্শন, জেনা ব্যভিচার, এগুলো থেকে যদি মুক্ত করতে হয়, কঠোর আইন পাস করতে হবে। পাশাপাশি আইনগুলো সমাজের মধ্যে সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, পাশাপাশি আমরাও সহযোগিতা করব, জনগণও সহযোগিতা করবে। সেদিন বেশি দূরে নয়, এ দেশ যৌতুক মাদক দর্শন থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। আমি আহ্বান জানিয়ে একটু দেরি করে ফেললাম। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য, যার মাধ্যমে আজকে আমরা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে পেয়েছি। আমাদের শ্রদ্ধেয় জনাব আমিন ভাই উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিশেষত যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আজকের এই সমাবেশ। উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, বীর চট্টলার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, চট্টগ্রাম 9 কোতোয়ালি থেকে নির্বাচিত এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক জননেতা জনাব আবু সুফিয়ান ভাই, এবং মঞ্চ উপস্থিত আছেন রৌদবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, এবং এই চট্টগ্রামের এই সুন্নিয়তের আন্দোলন তথা যৌতুক মাদক বিরোধী আন্দোলন করে যিনি গণমানুষের মাঝে পরিচিত হয়েছেন, আল্লামা জনাব আবুল কাশেম নুরি সাহেব। উপস্থিত আজকের সকল আমাদের ভাইয়েরা যারা আছেন, সবাইকে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে বক্তব্য আমাদের নেতৃবৃন্দ দিবেন, আপনারাও অনেক আলোচনা করবেন, কিন্তু দুইটা টপিকসে যৌতুক এবং মাদক, যে এই দুইটা বিষয় সরাসরি সমাজের সাথে, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার সাথে সম্পৃক্ত। এই কারণে দুইটা কথা বলতে চাই। দুইটাই সমাজের অত্যন্ত মারাত্মক ব্যাধি, কিন্তু এই দুইটা সমস্যাকে চিরতরে সমাধানের জন্য যে প্রচেষ্টা উদ্যোগ নেওয়া দরকার, ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই দুইটা সমস্যার সমাধান কল্পে মূল যে এখানে হাত দিলে সংস্কার করলে এটা চিরতরে উচ্ছেদ করা যায়, সেদিকে উনি মনোনিবেশ করেছেন। যৌতুক এটা সরাসরি মানুষের কর্মসংস্থান এবং স্বাবলম্বিতার উপরে নির্ভরশীল। সমাজ থেকে এটা যদি চিরতরে উচ্ছেদ করতে গেলে যারা যুব সমাজ, যারা মানব, যারা বিয়ে করতে আগ্রহী, সংসার করতে আগ্রহী, তাদেরকে সর্বপ্রথম সচ্ছল এবং স্বাবলম্বী করতে হবে। তার জন্য দরকার তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান, উপযুক্ত জীবনযাপনের ব্যবস্থা। সেই লক্ষ্যে দেশ রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বেকারত্ব দূরীকরণে বিশাল কর্মসূচি নিয়ে বর্তমান সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সাথে সাথে মাদকটা ছাত্র ছাত্রী এবং যুব সমাজকে বিশেষ করে আকৃষ্ট করে। কেন করে? তারা যে সময় পায়, একজন ছাত্র যখন স্কুলে পড়ালেখা করে, ক্লাস থেকে আসার পরে সন্ধ্যা রাত অবধি যে সময়, এই সময়টা সঙ্গ দোষে এই মাদক এই সমাজকে, এই সমাজের এই স্তরকে আকৃষ্ট করে। তার থেকে
চিরতরে মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্রীড়াকে ছাত্রছাত্রীদেরকে প্রাথমিক লেভেল থেকে ক্রীড়া দিকে ধাবিত করার জন্য বরাবর পদক্ষেপ নিয়েছেন। ইনশাল্লাহ চিরে এটা সিলেবাসভুক্ত হয়ে আমাদের সন্তানদেরকে ক্রীড়ায় আকৃষ্ট করার জন্য আগামীতে নিজেদেরকে ক্রীড়ামোদী হিসেবে মাদক থেকে দূরে থেকে সমাজ বিনির্মাণে যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমান ইতিমধ্যে কর্মসূচি নিয়েছেন। আমি আজকে যারা এটা স্পেশালি নোটিশ করে আন্দোলন করেছেন দীর্ঘদিন রজবীয় কমিটি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আপনারা যারা আছেন আপনাদের কাছে জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ওনার যে লক্ষ্য উদ্দেশ্য যৌতুক নির্ভর মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণের আজকের যে দাবি, সেই দাবি ওনার ওই মূল দাবি যেন সফলভাবে বাস্তবায়ন করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সে লক্ষ্যে সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লাইন হালাদ্দিন ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম ৯ আসনের গণমানুষের নেতা মাননীয় সাংসদ আলহাজ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এমপি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের হযরতুল আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি মদ্দজিল্লাহু জালাইর আহ্বানে ১৭তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা। এই সভায় উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি এবং পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী, আমাদের চট্টগ্রামের গর্ব, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যার আহ্বানে এখানে এসেছি, আবুল কাশেম নুরি, উনি ওনার যে আন্দোলন, এই যে যৌতুক বিরোধী মাদক বিরোধী আন্দোলন, এই যে সামাজিক আন্দোলনে রূপ দিয়ে এই আন্দোলনকে উনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে উনি অনেক ক্ষেত্রে উনি সফল হয়েছেন। উনি থেমে যান নাই, উনি ওনার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরাও এই আন্দোলনের একজন সহকর্মী হিসেবে ওনার পাশে আমরা থাকতে চাই, চট্টগ্রামবাসী থাকতে চাই। কারণ আমরা সংসদে এই যে বাজেট অধিবেশন পরবর্তী সময়ে অথবা রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে অধিকাংশ সংসদ সদস্য মাদকের সমস্যা নিয়ে কিন্তু কথা বলেছেন। এটা মাদক শুধু আমাদের চট্টগ্রামের অথবা আমাদের আঞ্চলিক সমস্যা না, এটা গোটা দেশের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে সামাজিক সমস্যা, এটা রাষ্ট্রীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসার কথা আপনারা জেনে খুশি হবেন, আমরা এই মাদকের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেই লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় সংসদে মাদক বিরোধী একটি আইন পাশ হয়েছে, জুয়া বিরোধী আইন পাশ হয়েছে। তো শুধু আইন দিয়ে তো এটা সমাধান সম্ভব না। এটাকে এই যে আমাদের হুজুর আবুল কাশেম নুরি হুজুর যে সামাজিক আন্দোলন যেটা শুরু করেছে, আমি মনে করি এখানে এই যে পুলিশ অথবা প্রশাসন দিয়ে এটা সর্বতভাবে শেষ করা, ধ্বংস করা, নির্মূল করা এটা সম্ভব না। এটা আমাদেরকে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আবুল কাশেম নুরি মহোদয়ের মতো যেভাবে শুরু করেছেন, এভাবে আমরা যদি আমরা সমাজের প্রত্যেক স্তরে আমরা যদি এটাকে মানুষের মাঝে নিয়ে যেতে পারি, যদি আমাদের সমাজে যারা বয়স্করা আছেন সেখানে বয়স্কদের সাথে তরুণ যুবকরা যদি তাদের সাথে সহায়তাকারী হন,
আমরা যদি এটাকে সত্যিকার অর্থে সামাজিক আন্দোলনের রূপ দিতে পারি, তাহলে যে যৌতুক বলেন, এটা মাদক বলেন, আর যে কিশোর গ্যাং যে এটা বলেন, এগুলো ইনশাল্লাহ দূর হবে। আজকে সামাজিক সচেতনতা সেই কাজটাই আমাদের হুজুর করেছেন। আমরা প্রচলিত ধারণা হচ্ছে হুজুরা শুধু ওয়াজ করবে, শুধু নামাজ রোজার কথা বলবে, ব্যস্ত দুজকের কথা বলবে, কিন্তু তা সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে আবুল কাশেম নুরি সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রত্যেকটি আলেম সমাজের এটা মাথায় নিয়ে, বিশেষ করে এখানে ওনার যে 15 দফা এখানে আছে যে ইমাম সাহেবরা যাতে মসজিদে খুতবায় এগুলোর ব্যাপারে যাতে মানুষকে সচেতন করে, এটা আলেম সমাজের একটা বিশাল দায়িত্ব আছে। কারণ একজন আলেম, ওনার কথা মানুষ শুনে, ওনার কথা মানুষ অনুধাবন করে এবং সেটা মেনে চলার চেষ্টা করে। কাজেই আমাদের যে আলেম সমাজের একটা বিশাল ভূমিকা রয়েছে এই মাদক মুক্ত সমাজ করার ক্ষেত্রে, কাজে আপনারা সেই ভূমিকা রাখবেন। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে আবুল কাশেম নুরি এবং ওনার যে টিম, যে একটা বিশাল কর্মযজ্ঞ দেশের কল্যাণে, জাতির কল্যাণে করে যাচ্ছেন, সেই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন এবং আমাদের মাননীয় সংসদ আছেন। আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হুজুরের নিজস্ব অর্থায়নে আঞ্জুমানের রসবিয়া নুরিয়া ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশে প্রায় 30টি প্রতিষ্ঠান আমরা পরিচালনা করে আসছি। গতকালেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব আমাদের আমিন ভাইয়ের মাধ্যমে আমরা ফটিকছড়ি 2টি এতিমখানা সরকারি নিবন্ধন পেয়েছি। এর পাশাপাশি আমাদের হাটহাজারী উপজেলা 3 নং মির্জাপুর ইউনিয়নের পশ্চিমে গুন্ডিশা গাউসিয়া নুরিয়া মাদ্রাসা এবং হাটহাজারী পৌরসভায় 2টি প্রতিষ্ঠান, গৌসুল আজম মেজবান্ডারি এবং খালিদ বিন ওয়ালিদের নামে 2টি প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম বাইজিদে একটি প্রতিষ্ঠান হুজুরের হাত দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, যাতে যেহেতু এই 4টি প্রতিষ্ঠান আপনার নির্বাচনী এলাকা, আপনি চাইলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনার সুদৃষ্টি কামনা করছি। এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়, বিশেষ করে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাতে হয় মাননীয় সাংসদ জনাব আবু সুফিয়ান এমপি মহোদয়ের, কারণ আমরা প্রতিটি কাজের আমরা ওনার সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আমরা আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশে আরো হুজুরের প্রতিষ্ঠিত 3টি প্রতিষ্ঠান, পটিয়া মালিয়ারা মাদ্রাসা, ফটিকছড়ি আজাদি বাজার আজিয়া হাশিমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা, রাঙ্গুনিয়া নাফিদ পুকুরিয়া গাউসিয়া, যেটা পদুয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত, সেটা আমরা পাঠ অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে গিয়েছি। ইনশাল্লাহ মাননীয় প্রতিমন্ত্রী যদি সুদৃষ্টি দেয়, মাননীয় সংসদ মহোদয় যদি সুদৃষ্টি দেয়, ইনশাল্লাহ আমরা অতি দ্রুত সেগুলো এমপিও করতে পারবো। সেজন্য আমরা আপনার সহযোগিতা কামনা করছি। এই প্রতিষ্ঠানগুলো সহযোগিতার ক্ষেত্রে যদি আমরা এগুলো সরকারি কোনো বরাদ্দ পাই না, হুজুরের নিজস্ব অর্থায়নে প্রায় 30টা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি। পাশাপাশি আমরা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি হুজুরের মাধ্যমে। এবং বিশেষ করে যে সংগঠন আজকে আয়োজন করেছে রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ, এই সংগঠনটি আমরা সামাজিক আন্দোলন করছি আজকে দীর্ঘ 17 বছর। এই সংগঠনের প্রোফাইল ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে জমা হয়েছে। জাতীয় পর্যায়ে এই সংগঠন যাদের চূড়ান্ত অনুমোদন পায়, সেটাও মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা আমাদের লাগবে। সেজন্য জাতীয় পর্যায়ে যাতে এই সংগঠনকে আমরা শ্রেষ্ঠ সংগঠন হিসেবে নির্বাচিত করতে পারি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পর্যায়ে সংগঠন হিসেবে স্বীকৃতি পাই, সেই বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী জনাব চট্টলার কৃতি সন্তান, এই বীর চট্টলার কৃতি সন্তান জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহোদয়কে ওনার প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন আল্লামা আবুল কাশেম নুরি হুজুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
একবার থাকুন, একটু ধরে বসুন। ধরেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজবিয়া নুরানি কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে 17তম যৌতুক ও মাদক বিরোধী সমাজ প্রতিষ্ঠা কর্তৃক আয়োজিত এই কনফারেন্সের সম্মানিত সভাপতি, আঞ্জুমানে রাজবিয়া নুরানি বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি সাহেব, উপস্থিত চট্টগ্রাম 9 সংসদীয় আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন সহ মঞ্চ উপবিষ্ট সকল মেহমানবৃন্দ, আলেমবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা থেকে আগত বিভিন্ন আমাদের আলেম ওলামাবৃন্দ, প্রিয় ভাইয়েরা এবং সংবাদকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেকগুলো কর্মসূচির মাঝে যখন আমিন সাহেব বললেন আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য, প্রথমে আমি বিষয়টা জানতাম না। তো আমি গতকাল এর আগের দিন চট্টগ্রাম থেকে গিয়েছি, গতকাল কাজ ছেড়ে আজকে সকালে এসেছি, আবার রাত্রে ইনশাল্লাহ ফেরত যাবো, আবার কালকে আসবো, কালকে রাত্রে ফেরত যাবো। যখন আমি আজকের বিষয়টা শুনলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ যদি হুকুমে রাখে তাহলে ইনশাল্লাহ যাব, কারণ এই ব্যাপারে কিছু কথা আমারও বলার আছে। যৌতুক এবং মাদক এই দোনোটা দুইভাবে সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দুইটা ব্যাপার। একদিকে আমরা সবাই দিনের কথা বলি, সবাই ধর্মের কথা বলি, ধর্মীয় অনুশাসন মানার কথা বলি, আবার একইভাবে এই বৈঠক থেকে কয়জন বরযাত্রী যাব সেটা নিয়ে বাড়াবাড়ি করি। তো এটাকে সরকার চাইলে বন্ধ হবে? হবে না। এটা কি আমাদের আজকে সভাপতি চাইলে বন্ধ হবে? হবে না। আমি চাইলে বন্ধ হবে? এককভাবে হবে না। এটার জন্য দরকার সামাজিক পরিবর্তন। সমাজ পরিবর্তন না হলে, আমাদের মন মানসিকতারও পরিবর্তন না হলে, এরকম 1700 কনফারেন্স করার পরেও ওই দুঃখিনী মা, দুঃখিনী বাবা, দুঃখী বাবা মেয়ের জন্য কান্না করবে। এইটা ধর্মীয় বিষয়ের চেয়ে বড় হচ্ছে, এটা আমাদের মানবিক বিষয়, সামাজিক বিষয়। এটা কিন্তু সমাধান করতে হলে আইন কানুন এগুলো দিয়ে হবে না, মন মানসিকতার পরিবর্তন লাগবে। আমরা নিজের বেটিকে, নিজের মেয়েকে যেই চোখে দেখি, যেই আচরণটা করি, যেই আচরণটা আমরা আশা করি ও শ্বশুরবাড়ির থেকে পাবে, এই একই আচরণ যদি আমরা আমাদের পুত্রবধূর সাথে করতে পারি তাহলে সমস্যার সমাধান কবে না? ইনশাল্লাহ কবে। কিন্তু আমরা এটা করি? আমরা করি না। আমরা বলছি, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা এখানে সবাই। এখন ধর্মের অজুহাত, যে কোনো ধর্ম, আজকে আমরা এখানে রাজবিয়া নুরানি কমিটির উদ্দেশ্যে আছি, তাহলে এখানে সবই আমরা মুসলমান, কিন্তু এই দেশে তো ভিন্ন ধর্মী লোকও আছেন। কিন্তু সমস্যাটা কিন্তু আমার আপনার সকল 18 কোটি বাংলাদেশ। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে, আমাদের ঘরে পরিবর্তন আনতে হবে। যে পরিবর্তনটা সমাজে দেখতে চাই সেই পরিবর্তনটা আগে নিজের বাড়ি দিয়ে শুরু করতে হবে। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আলেম না, যতটুকু পড়ছি শুনছি, তো এক লোক এসে মিষ্টির ব্যাপারে জিজ্ঞেস করতেছে। ঘটনা এরকম, আরো হয়তো বিস্তারিত জানবে, যে উনি প্রথম 2-3 দিন কিছু বলেন নাই, শেষের বার উনি বলছেন এখন এটা খাওয়াটা সঠিক না। কারণ হচ্ছে উনি নিজে খাওয়া বন্ধ করে পরে বলছে। তো কাজটা হচ্ছে, যে ভালো কাজটা আমরা মানুষকে করতে বলবো, এইটা আগে নিজের আমল করতে হবে।
নিজে আগে এই কাজ করতে হবে, তারপর মানুষ আমাদের কথা শুনবে। এই জন্য যেটা প্রয়োজন, খুবই সঠিকভাবে উনি বলছে যে সামাজিক সচেতনতা, মানে ওনাদের যেটা 5 নম্বর পয়েন্ট, বিভিন্ন মাধ্যমে, এইটা সোশ্যাল মিডিয়া হোক, এইটা আমাদের ওয়াজ মাহফিল হোক, এটা আমাদের শুক্রবারের জুমাবারের খুতবা হোক, আমাদের সামাজিক বৈঠক হোক, আমাদের যে কোনো আয়োজনে এই বিষয়টাকে তুলে আনা, সামাজিকভাবে আলাপ আলোচনা করে এই বিষয়টা থেকে দেশকে বের করে আনা। এটা যদি আমরা করতে পারি সামগ্রিকভাবে, তাহলে আইন কানুন লাগবে না। মানুষের যখন মন মানসিকতা পরিবর্তন হবে, তখন দেখবেন এই যৌতুকের সমস্যা আর ইনশাল্লাহ থাকবে না। লোভ হচ্ছে মূল বিষয়, লোভ হচ্ছে এখানে মূল বিষয়। শর্টকাট, বড় লোক হইতে হবে কিন্তু কাজ করব না, কষ্ট করতে পারবো না কিন্তু টাকা লাগবে, এভাবে তো কোনো শর্টকাট নাই। জীবনে পরিশ্রম করলেই, কি বলে, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আমরা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, আমল না করলে সাহায্য কেন করবেন? উঠে সুরক্ষা করবেন, কিন্তু উঠ তো খুঁটিতে বাঁধা রাখতে হবে নাকি? তো এই জন্যই বলতেছি যে যৌতুকের যে অংশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা বার্নিং ইস্যু। এবং এইটা যেই ঘটনার কথা বললেন, এই লোককে অ্যারেস্ট করছি 2 দিনের মধ্যে, কিন্তু অ্যারেস্ট করলে কি মেয়েটা ফেরত আসবে? ওর ফাঁসি হইলে কি মেয়েটা ফেরত আসবে? তো একটা বাপ মা একটা মেয়েকে জন্ম দেওয়ার পরে খুবই আদর যত্ন সোহাগ দিয়ে বড় করে, যখন আরেকজনের হাওলা করে দেয়, আমানত না? এটা আমানত। তো এই আমানতের খেয়ানত করলে কি আল্লাহ মাফ করবেন? এটা মাথায় রাখতে হবে। তাহলে যে যৌতুকের সমস্যাটা, এটা আমাদের সামাজিক সমস্যা, এটা আমাদের দেশের সমস্যা। এই সমস্যাটা আমরা আলাপ আলোচনা কম করি, শুধু টিভিতে গিয়ে টক শোতে কথা বললে কাজ হবে না। এটা সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন না হলে, মন মানসিকতার পরিবর্তন না হলে, আমরা হাজার আহ্বান করব, হাজারবার টিভিতে দেখাবো, হাজারবার ফেসবুকে বলবো, ইউটিউবে বলবো, ইনস্টাগ্রামে বলবো, সকল মাধ্যমে বলবো, কিন্তু কল চেঞ্জ হবে না, ওই একই কাজ করতে থাকবে। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে আমরা সকলে মিলে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এই যৌতুকের বিরুদ্ধে আজকের দিন থেকে শপথ নিব যে আমাদের নিজেদের মন মানসিকতা আগে ইনশাল্লাহ আমরা পরিবর্তন করব। এবার আসেন মাদক। একটা সফল মানুষের সংজ্ঞা কি? বারবার জিতা না। একজন সফল মানুষের সংজ্ঞা কিন্তু বারবার জিতা না, বারবার সফল হওয়া না। একটা সফল মানুষের সংজ্ঞা আমার কাছে হলো যতবার হোঁচট খায় আবার উঠে দাঁড়াইতে পারে, যতবার পড়ে যায় আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা হচ্ছে আত্মবিশ্বাস, এটা হচ্ছে মনোবল। এখন এই যে মাদকের ব্যাপারে কথা বলতেছে, অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করতেছে। এদের সাথে যখন কথাবার্তা বলি, পরীক্ষা ফেল করছে, ব্যবসায় ফেল করছে, তো পরীক্ষায় ফেল করে, ব্যবসায় ফেল করে, সম্পর্কে ফেল করে মাদকে গেলে কি সমাধান হয়েছে? বরঞ্চ কি হয়েছে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এমন এক অনাচার সৃষ্টি হয়েছে যেটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। ওই অবস্থায় তো কে বাপ, কে মা, কে আত্মীয় স্বজন কেউ চিনে না। তো এইটাও কি আইন করে? আইন তো আছে, আইন তো আছে, ধরতেছি। 18 কোটি মানুষের দেশে আপনি কয়জনকে আইনের আওতায় আনলেন? আইন দিয়ে সম্ভব না। এটার জন্য আমাদের যে বিগত 17 বছরে আমাদের যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আমাদের যে নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে, এইটা থেকে বের করতে হইলে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে আবার কিন্তু কাজ করতে হবে। এই ছাড়া উপায় নাই। সুন্দর কথা বলতে পারবো, আমি অনেক কথা বলতেছি, মনে কষ্ট লাগতেছে, কথা সুন্দর হচ্ছে না। যে কথা শুনতে চাইছেন কথাটা ওরকম হচ্ছে না, এই কথা আমি বলি না। যে কথায় সমাজের লাভ হবে না, দেশের লাভ হবে না, মানুষের লাভ হবে না, এই কথা আমি বলি না। এভাবে আমি চট্টগ্রামের অলমোস্ট 1 লক্ষ ভোটের ব্যবধান আমি নির্বাচিত হয়েছি। আমার এলাকার লোক আমার পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে হবে।
সমাজে যদি আপনি আসল রোগটা না ধরেন, আপনি রোগ সারাইতে পারবেন না। কথা বললাম, মিডিয়ার ভাইরা আছে, সুন্দর করে দুইটা স্টেটমেন্ট দিয়ে দিল, বাসায় চলে গেলাম, সব ভুলে গেছি। হবে না তো? আমাদের চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করতে হবে, আল্লাহ কামিয়াব করবে, এই আশা আমাদের আসতে হবে ইনশাল্লাহ। মাদক বিরোধী আন্দোলনে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো এটা করতে হবে, সকল ঐক্যবদ্ধভাবে হতে হবে। এই যে গ্রামে গ্রামে আমরা কিন্তু প্রত্যেকে জানি কোন ছেলেটা মাদক বিক্রি করতেছে, জানি না? ভয় বলি না, কিন্তু জানি। গ্রাম কিন্তু ছোট জায়গা, শহরের বিষয় আলাদা। গ্রামে কিন্তু কোন গ্রামে, কোন ওয়ার্ডে, কে কোন ইউনিয়নে কোন বেড়া কি করতেছে সবাই জানে, 100% জানে। তো সামাজিকভাবে এটা বলে দিলেই হয় যে অমুকের ছেলে মাদক ব্যবসা করে, তাহলে কি হবে? লজ্জায় পড়ে যাবে, এটা থেকে বিরত থাকবে। আইনের হাতে তুলে দিতে হবে 2-4 জন, মারামারি করার দরকার নেই, আইনের হাতে তুলে দিলে হবে। আস্তে আস্তে নিজেরাই এটাকে, নিজের সন্তান হোক, নিজের সন্তানও যদি মাদক বিক্রির সাথে জড়িত থাকে, তাকে আইনের হাতে তুলে দিতে হবে। এইটা ওই সন্তানকে বাঁচানোর জন্য এবং আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ, করতে হবে। আমরা যদি চিন্তা করি এইটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় করবে, এইটা অমুক প্রতিমন্ত্রী করবে, এটা এমপি করবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী করবে, আর কষ্ট হবে না। যেই কাজ নিজেরটা নিজের করতে হবে, তারপর আমরা সহ মিলে কাজ করলে এটা শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমাদের এই যে এই ধরনের সভাগুলো কেন প্রথাগতভাবে সাকসেসফুল হয় না জানেন? বিকজ বাইরের থেকে যখন দেখে বলে যে এরা কি বলে, এগুলো কোনো সমাজের কাজে আসে। এমন আলোচনা হতে হবে যেটা ধর্মীয় অনুভূতিকে উজ্জীবিত করার সাথে সাথে সমাজ কল্যাণে বাস্তবসম্মত কিছু সমাধান দেয়। তাহলে কিন্তু আমাদের এই যে সম্মেলন, আমাদের যে কনফারেন্স, এগুলো আরো সফল হবে। আমাদের যে গণ্ডিটা, এটা একটু বড় করতে হবে। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ধ্যান ধারণা, এটাকে আর একটু প্রসারিত করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সফলতা পাব। তবে আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় সভাপতি আবুল কাশেম নুরি সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আমরা কাজ করতেছি এবং ইনশাআল্লাহ একজন সমাজকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাষ্ট্রের একজন ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী হিসেবে ইনশাআল্লাহ আপনার এই যাত্রায় আপনি আমাকে সহযাত্রী হিসেবে পাবেন। ম্যারেজ ফান্ডের কথা বলছেন, চমৎকার। তো এই ম্যারেজ ফান্ডটা কে দিবে? সরকার দিবে? সরকার না, এটা আমরাই দিতে পারি। মালয়েশিয়াতে আমি জাকাতের একটা কালেকশন সিস্টেম দেখছি, খুব সুন্দর। আমরা ইনকাম ট্যাক্স দিই, ওরা আমাদের অ্যাসেস করে, মানে সম্পদ পরিমাপ করে আমাদের থেকে জাকাতটা কেটে রাখে। মালয়েশিয়ার আমরা একজন যে জাকাতের শাড়ি আর লুঙ্গি দিই, এটা খারাপ না, এটা ভালো। কিন্তু আমি বলতেছি 50 লাখ টাকার লুঙ্গি আর শাড়ি না দিয়ে যদি 20টা পরিবারকে আমরা জাকাত না নেওয়ার অবস্থায় নিতে পারতাম, সমাজের মনে লাভ আর একটু বেশি হতো। এটা আমার ধারণা। আবার এখানে যারা আমার থেকে সবাই বড় বুজুর্গ আলেম, আমি কোনো ওই তর্কে যাচ্ছি না। আমি আমার একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমি আমার অনুভূতিটা প্রকাশ করতেছি। 30 বছর, 25 থেকে 27 বছর যাবত আমি আল্লাহর রহমতে জাকাত দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কর্জ রাখিনি, মানুষের কাছে কর্জ রাখিনি, কিন্তু আমি কোনো সময় এইভাবে করে জাকাত দিই নাই আজকে দিন পর্যন্ত। আমি আমার যতটুকু ক্ষুদ্র সামর্থ্য আছে এমন চেষ্টা করি যাতে আগামী বছর 5 জন লোক হইলে আর জাকাত না দিয়ে জাকাত দেওয়ার ব্যবস্থায় যায়, এটাতে সমাজের উন্নয়ন হয়। এই যে ম্যারেজ ফান্ডের কথা বলছে, শুধু যদি আমরা আমাদের জাকাত ফান্ডটাকে রাষ্ট্রীয়ভাবে ম্যানেজ করতে পারি, আমরা তো এগুলা দিয়ে সারবো। এছাড়া অনেক সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যাবে। অনেক টাকা জাকাত হয়, কিন্তু আমাদের যদি সহিভাবে দিতে চাই অনেক টাকা জাকাত হয়। এটা দিয়ে বাংলাদেশে দরিদ্র থাকবে না ইনশাল্লাহ। তো আপনার প্রস্তাবটা অলরেডি একটা রিসার্চের মধ্যে আছে, এটা না, মানে ওভারঅল জাকাত নিয়ে একটা কাজ চলতেছে ইনশাল্লাহ। তো আশা করি ওই প্রস্তাবের সাথে আমি এটাও মাননীয় ধর্মমন্ত্রীর কাছে উপস্থাপন করব। আরেকটা বললেন দেশের সকল মসজিদের ইমাম খতিবদের সম্মানে, এটা তো আলহামদুলিল্লাহ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় এইটা শুরুতেই শুরু করে দিয়েছেন আল্লাহ রহমত। এবং এখন পুরো দেশে এই তথ্য সংগ্রহ চলতেছে, ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত 180 দিন হওয়ার আগেই এটার প্রথম একবার হয়েছে, আবার মানে আগে তো পাইলটিং হয়েছে, এবার পুরো দেশব্যাপী ইনশাল্লাহ এটা চলমান থাকবে, শুরু হবে এবং এটা ভবিষ্যতে চলমান থাকবে। এছাড়াও এখানে অনেকগুলো যুক্তিতর্ক আছে যেগুলো আলোচনার সাপেক্ষে করা যাবে, তবে মূল বিষয়টা আজকে বলে যায়, অনেকক্ষণ বলে ফেলছি, সবাই বিরক্ত হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এরকম, আমার ঘর আমার পরিষ্কার করতে হবে। আমি যে বিছানাটাতে থাকি এটা সাফ সুতরা কে করবে? আরেকজন করবে? আমার করতে হবে। তাহলে আমি সাফ বিছানায় শুতে পারবো, আমি সাফ কামরায় থাকতে পারবো যদি আমি নিজে পরিষ্কার করি। যদি আরেকজনে পরিষ্কার করবার আশায় থাকি, সবসময় আমার ময়লার মধ্যে থাকতে হবে। আমার দেশের যৌতুক সমস্যা, আমার দেশের মাদক সমস্যা আমাদের নিজেদের সমাধান করতে হবে, তাহলে ইনশাল্লাহ এটা সমাধান হবে। আমরা যদি আরেকজনের মুখাপেক্ষী হয়ে থাকি এই সমস্যার সমাধান আসবে না। তো আসেন, আজকে আপনাদের কাছে আমি আহ্বান জানাই, আমরা যারা এখানে আছি সকলে মিলে যদি নিজ নিজ এলাকায় চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের প্রধান যে দুইটা সমস্যা, এই মারাত্মক রকমের সমস্যা, এই দুটো সমস্যা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের দেশ এবং দেশের মানুষকে আসান দিতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদাদারের যে 4টা মাদ্রাসা আছে, ইনশাল্লাহ এটার ব্যাপারে আমি আমার সাধ্যমতো ব্যবস্থা নেব, ইনশাল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে হুজুরের ট্রাস্টে 1 লক্ষ টাকার, মসজিদের জন্য 1 লক্ষ টাকা একটা চেক দিবে আমাদের উত্তর ফটিকছড়ির কৃতি সন্তান জনাব খলিল রহমান খলিল, মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমাদের ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে দান করবেন। 1 লক্ষ টাকা বুসপুর মসজিদের জন্য আমাদের রুকনুদ্দিন শিকদার ভাই এবং খলিল ভাইয়ের পক্ষ থেকে আমি চেকটা হস্তান্তর করার জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা। ধন্যবাদ। আমরা আসরের নামাজ পড়ব।